একটা সলিড নিবে, কিন্তু এটা তো আপনি এই থার্ড পার্টি মার্কেটে বিক্রি করতে পারবেন জুট হিসাবে বা আপনি অন্য কোনো ভাবে। তাহলে এখন ধরেন আপনি প্যান্টটা হয়তো বা 100 টাকায় বিক্রি করতে পারবেন, তাহলে ওর কাছ মানে থেকে 120 এক্সাক্ট টাকা লস যতটুকু হয় ততটুকু ধরতে হবে। রাইট, ওর কাছ থেকে তখন কি করবেন আপনি 120 টাকা ডিডাক্ট করবেন, ঠিক আছে, আর কিছুই না। ক্লিয়ার? জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাই বলেন। ভাই এখানে করি যে আমরা বেসিক্যালি ফর্ম 38 এর যে ইয়াটা মজুরি রেজিস্টারটা ওটাই প্রিপারেশনের জন্য এই ডিডাকশনগুলো আমি চিন্তা করি। বুঝিনি ভাই, আপনার কথাটা অত্যন্ত আস্তে আস্তে আসার কারণে জি আমি চল বুঝতে ভাই, পারছি। এখন 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 কি ঠিক আছে? এখন আমি শুনতে পাচ্ছি। জি জি। সো আমি যদি বুঝি যে আমরা ডিডাকশনটা বেসিক্যালি ফর্ম 38 এর যে কর্তন ঘরটা ছিল ওই ঘরের ডিডাকশনটাই প্রিপারেশন করতেছি, জাস্ট ফর এক্সাম্পল। আর আমি যদি এখন হাউস অ্যাকোমোডেশনের জন্য যদি ডিডাকশনটা করতে চাই, তাহলে সে ফর এক্সাম্পল হাউস অ্যাকোমোডেশনের জন্য আমি 700 টাকা ডিডাক্ট করব। সো ইটস ডিফাইন্ড যে আমার একজন এমপ্লয়ির আমার হাউস অ্যাকোমোডেশনের জন্য 700 টাকা লাগবে। সো জি আমি ওই কর্তন ঘরে তো 700 টাকা বসাইলেই আমার হচ্ছে ওয়াই আই এম জি। সাবস্ট্রাক্টিং ফ্রম দ্য বেসিক স্যালারি মাইনাস হাউস অ্যাকোমোডেশন ইকুয়ালস টু পেয়েবল বেসিক। আমি যদি অসাম ভাই, পেয়েবল প্রশ্নটা আমি খুবই যদি ভালো লাগছে। আমি জি যদি বলেন। পেয়েবল বেসিকটা করি, তাহলে তো আমার এটা বাকি সবকিছুতে ইম্প্যাক্ট ফেলে দিবে। আমার তো জাস্ট আচ্ছা ভাই, কর্তন অ্যামাউন্টটা ডিফাইন্ড, আমি ওটা কর্তন না ভাই, করলেই তো হচ্ছে। এটার কারণ আছে ভাই আমার। জি all sort of deduction shall be made on basic and it shall be showed on basic। কেন ভাইয়া, এই দেখেন কথাটা লক্ষ্য করেন, 125 ধারা এটা লক্ষ্য করেন, এই আইনের ধারা অনুমোদিত কর্তনের ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে কোন শ্রমিকের মজুরি হইতে কর্তন করা যাইবে না, কথাটা বলা হয়েছে এটা দেখেন, কিন্তু লক্ষ্য করেন এর পরের লাইনটাতেই বলে দিছে কেবলমাত্র এই আইনের বিধান অনুযায়ী কোন শ্রমিকের মূল মজুরি হইতে কর্তন করা যাইবে এবং উক্তরূপ কর্তন কেবলমাত্র নিম্নলিখিত প্রকারে হইবে। এই যে নিম্নলিখিত প্রকারে তার কর্তনটা করবেন এবং কোথায় অল সর্ট অফ ডিডাকশন শ্যাল বি মেড অন বেসিক নট অন গ্রস। ভাইয়া বুঝতে পেরেছেন আমার কথাটা? এই জন্যই আমি প্রত্যেকটা বার আপনাকে বলতেছি once you will make deduction you shall make deduction on basic salary not on gross salary। না, ক্লিয়ার ভাইয়া? এগ্রি তল ভাই, এগ্রি। আমি এটা বুঝছি যে আমি জি যে কোনো কোনো কিছু ফাইন অথবা কোনো কিছু যখন করব, সেটা বেসিকের উপরই আমি তাকে করতে হবে। কিন্তু আমি যদি বলি যে গভর্নমেন্ট ইম্পোজ করছে যে আমাকে অ্যাকোমোডেশন দিতে হবে এবং এমপ্লয়ার এটা প্রোভাইড করতেছে, ইন দ্যাট কেস আবার আমার আইন আমাকে পারমিট করে যে আমি ওই পেমেন্টটা এমপ্লয়ের কাছ থেকে নিয়ে নিতে পারবো, রাইট? জি তো আমি যদি হাউস অ্যাকোমোডেশনের জন্য যদি আমার ডিফাইন করা থাকে যে আমি পার ইন্ডিভিজুয়াল এমপ্লয়ের কাছ থেকে আমি 700 টাকা করে নিব পার হ্যাঁ মান্থ, তাহলে হ্যাঁ, তো আমার এটার সাথে বেসিকের আর কোনো সম্পর্ক নাই, আমি কর্তন ঘরে 700 টাকা বসায় দিলে হয়ে যাচ্ছে। কিন্তু ওই ডিডাকশনটাতে ভাই এই দেখেন আমি 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 যখন স্যালারি শিটটা আপনি ওপেন করলাম ভাইয়া, তাই না? জি আপনি 38 যখন এখানে এখানে 700 টাকা যখন বসাবেন, তাই না, জি বসালে তো অটোমেটিক ডিডাকশনটা হয়ে যাবে না, তখন আপনার কি নো করতে হবে এই যে বেসিক থেকে, তাই না, এটাকে জি লিংক করতে হবে কোনটার সাথে, বেসিকের থেকে। জি অর্থাৎ আপনার এই দুটো ঘর একটা আরেকটার সঙ্গে কি থাকবে, লিঙ্কড অবস্থায় থাকবে। অর্থাৎ অল সর্ট অফ ডিডাকশন যখন আপনি করবেন তখন এই বেসিকটা আস্তে আস্তে কি করবে, কমতে থাকবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ জি আপনি যখন গ্রস স্যালারি ক্যালকুলেট করবেন তখন সেখানে কি হবে যে ওই মান্থের বেসিকটা কি হবে, আস্তে আস্তে করে কমতে থাকবে। আপনি ধরেন এই ঘরটাকে যদি এখন আমি এখানে ডিডাকশন দেখাই, তাই না, তাহলে ডিডাকশন জি দেখিয়ে যদি তারপরে আমি টোটালটাকে যোগ করি তখন কি হবে যে আমার এইটা যদি বেসিক যদি কমে যায় তাহলে আমার টোটাল গ্রসে কমবে না, টোটাল ইনকামে এটা হুম, ইম্প্যাক্ট ফেলবে না ভাইয়া? হ্যাঁ আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে আমি যদি রাইট। এটা বেসিকের সাথে লিংক করি তাহলে তো আমার জি বাকি সবগুলো জায়গায় ইম্প্যাক্ট ফেলে দিবে। রাইট ভাইয়া, রাইট। ক্লিয়ার? ওকে ওকে ওকে। ওকে ভাইয়া, ঠিক। জি তাহলে আমি সামনের দিকে আমার আগাচ্ছি। নেট জি ছিল না, আই এম এক্সট্রিমলি সরি, আমার মানে নেট প্রবলেম করছিল, আমি আসলে ক্যালকুলেশনটা জি। বুঝিনি, আমাকে আরেকবার একটু কাইন্ডলি বলবেন? কোন ক্যালকুলেশনটা স্যার? এই যে বেসিকের উপরে ক্যালকুলেট করার যে হচ্ছে ইস্যুটা, যে বেসিকের উপর ক্যালকুলেট করলে সেটা আধার জায়গাতে আমার ইমপ্যাক্ট করছে। আপনার যত ধরনের ডিডাকশন হবে, আপনি যখন পেরোল তৈরি করতে যাবেন যত ধরনের ডিডাকশন হবে ওই ডিডাকশনটা আপনাকে শো করতে হবে বেসিক স্যালারির উপরে। এটা কখনোই আপনি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে গ্রস স্যালারির উপরে কোনো প্রকার ডিডাকশন দেখাতে পারবেন। ক্লিয়ার? তাহলে ভাই বেসিক ভাইয়া যখন ইন আমি ডিডাকশন কেস করবো তখন বেসিক তো কমে যাচ্ছে, তাহলে বেসিক যদি কমে যায় তাহলে ওইটা কি আবার হাউস রেন্টে ইমপ্যাক্ট করবে? না, ওটা আর ইম্প্যাক্ট করবে না, ওটা তো অলরেডি কনসলিডেটেড না, ওটা তো আর কোনোভাবে আর কোথাও ইম্প্যাক্ট ফেলার কোনো সুযোগ নেই। ওকে, আচ্ছা বুঝতে ভাইয়া পেরেছেন? ইন কেস কারো ডিডাকশন যদি বেসিকের থেকে বেশি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে রেস্ট অফ দ্য ডিডাকশন কি করতে হবে? বেসিকের থেকে যদি বেশি হয় ভাইয়া
সেক্ষেত্রে ওই ধরনের ডিডাকশন গুলি আপনার আইন অনুযায়ী নিয়ম হচ্ছে এই ধরনের ডিডাকশন আর করা যাবে না। অর্থাৎ বেসিকের থেকে যদি কোনো ডিডাকশন বেশি হয়, সে এই ধরনের কোনো ডিডাকশন আর ওই মাসে আর করা যাবে না। কারণ আপনার ডিডাকশনটা যদি বেসিকে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বেসিক ব্যতীত অন্য কোনো জায়গায় ডিডাকশনের সুযোগ থাকে না। ঠিক আছে, এই জন্য ওই মাসটা আপনাকে সিজ করে দিতে হবে। পরবর্তী মাসে যখন অপরচুনিটি তৈরি হবে, তখন সেক্ষেত্রে আপনি বেসিক ডিডাকশন করবেন। ক্যারি ফরওয়ার্ড হবে ডিডাকশনটা, মানে পরের মাসে আমি অ্যাডজাস্ট করে নেব। জি 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 থ্যাংক ইউ ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই, জি ভাই বলেন। এই মজুরি স্লিপটা যখন প্রথমবার দেখিয়েছিলেন তখন আমি একটু ডিসকানেক্ট ছিলাম আর কি ভাইয়া। এখানে যে প্রাপ্য অধিককাল ভাতার যে কলমটা আছে, এইখানে এই ক্যালকুলেশনটা আমি একটু মিস করে গেছি আর কি ভাইয়া। ভাই এটা হচ্ছে ওভারটাইমের যে ডিডাকশন ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে বেসিককে আপনি 208 দিয়ে ভাগ করে আপনি 2 দিয়ে গুণন করবেন। এরপরে আপনার নাম্বার অফ যে ওটি আওয়ার্স যেটা করেছে একজন এমপ্লয়ি ওটি, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। দিলে যে অ্যামাউন্টটা পাবেন সেটাই আসলে বেসিক্যালি ইয়ার অ্যামাউন্ট, ওভারটাইম অ্যামাউন্ট। ঠিক আছে, এই দেখেন এখানে জি ভাইয়া। একটা সূত্র বসানো আছে। এই দেখেন বেসিক ডিভাইডেড বাই 208 মাল্টিপ্লাইড বাই 2 দিলে আপনি ওটি আওয়ার্স পেয়ে যাবেন। আর এই যে পাশে দেখেন প্রাপ্য অধিকার ভাতা, কত ঘন্টা সে ওটি করেছে। তো এই যে এখানে যেটা আছে 192 টাকাকে যদি আপনি ওটি আওয়ার্স দিয়ে গুণন করেন, তাহলে কিন্তু আপনি অ্যামাউন্টটা খুব ইজি ভাবেই পেয়ে যাবেন। ক্লিয়ার? এটা কি 192 ইন্টু 20 এটা? কোনটা? হ্যাঁ, 100 এই যে এটা হয় রাইট, 192 ইন্টু 20 দিলেই আপনি পেয়ে যাচ্ছেন যে তাহলে তো আপনার মানে 3840 হওয়ার কথা না, 4600 টাকা। 840 না মনে হয় স্যার। এই যে এখানে যেটা আসে আর এসেছে 2 টাকা করে বেশি না স্যার? জি জি জি। ওই যে 46 আসে, এটাই। এই যে এখানে এক্সেলে আমি যা পেয়েছি স্যার তাই এখানে দিয়েছি স্যার। ওকে আচ্ছা আচ্ছা। ওকে স্যার। তো তোমার ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটু আগে আপনি একটা যে বললেন যে কোন একটা প্রোডাক্ট সে লস করার কারণে সে একটা ওই প্রোডাক্টের যে দাম সেই টাকাটুকু বা সেই ফাইনটুকু তার থেকে করা যাবে। তো সেক্ষেত্রে সেটা তো বেসিকের সাথে লিঙ্ক না, তাহলে কর্তনের ঘরে কি ওই ফিক্সড অ্যামাউন্টটা বসিয়ে দেওয়া যাবে না, যে এখানে তো বেসিকের সাথে লিঙ্ক করা? ওটাও কিন্তু লিঙ্ক ভাইয়া। কোথায় লিঙ্ক না? এই যে দেখেন আপনি শ্রম আইনে 125 নাম্বার ধারায় যদি যান, গেলে আপনি এই যে দেখেন এই জায়গাটা খুব সুন্দর করে বলা আছে, দায়িত্ব বা কর্তব্য যদি কেউ অবহেলা করে, তাহলে এই যে কথাটা বলে দেখেন ঘ, দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন কি লেখা আছে, এই যে বিনষ্ট বা এই ধরনের কোনো কিছু যদি করে, তার অবহেলার জন্য বা গাফলতির জন্য সে যদি দায়ী থাকে, তাহলে তার বেসিক থেকে কাটা যাবে। এই দেখেন এটা বেসিক থেকে কাটতে হবে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে মানে ওই টাকাটা বেসিক থেকে কাটা যাচ্ছে, এটাই বুঝাইতে হবে। হ্যাঁ, এটা আপনাকে বেসিক ছাড়া আপনি অন্য কোন জায়গায় যদি এই না ডিডাকশন না, অন্য কোনো জায়গা থেকে দেখানো যাবে না, বাট বুঝতে পেরেছি। আচ্ছা, এক্ষেত্রে যে আমরা যে মাঝে মধ্যে আইডি কার্ড হারিয়ে ফেলে, আইডি কার্ডের জন্য যে 50 টাকা ডিডাকশনের একটা যে বিধান ওটা আছে, কিন্তু স্যালারি থেকে বেসিক ডিডাকশন করা যাবে না। 50 টাকা যেটা সেটা সে আপনাকে দিবে টাকা ক্যাশ, সেখানে স্যালারি থেকে কিন্তু ওই জিনিস ডিডাকশন করা যাবে না। কারণ এখানে মানে আপনাকে ওটা স্যালারি শিটে ডিডাক্ট করা যাবে না সেটা। হ্যাঁ রাইট, 125-এ কোথাও এই এখতিয়ার আপনাকে দেয়নি যে আপনি আইডি কার্ডের জন্য 20 টাকা দিয়ে 50 টাকা ডিডাকশন এখানে করবেন। বুঝতে পেরেছেন বিষয়টা ভাইয়া? ইস্যু আছে কিন্তু। আপনাকে এই জন্যই বলেছি যে 120 সেকশন 125 ইজ এ ভেরি সেনসিটিভ প্লেস। বুঝতে পেরেছেন? এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। ভাইয়া বেসিক থেকে ডিডাকশন মানে এই ঘটনাটা তো এমন হচ্ছে না যে বেসিক থেকে ডিডাকশন হলে তার অন্যান্য রেশিও গুলো কমে যাচ্ছে, এটা জাস্ট ডিডাকশন। মানে বেসিক থেকে ডিডাকশন বলতে কি, যদি আমি ডিডাক্ট করে বেসিক কমাচ্ছি না, তো বেসিক্যালি তো ডিডাকশন করতেছে, এবং এটার উপর তো ওটি রেট বা আদার্স গুলাতে তো হিট করবে না, তাই না? না, অন্য কিছুতে হিট করবে না ভাই। এটা তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কি আপনার এই যে অ্যামাউন্টটা, এই যে বেসিক স্যালারিটা, এটা কিন্তু আপনার কনসলিডেটেড। আমি স্যালারির হিসাবে অংশ হিসাবে এটা আমি প্রতি মাসে নির্দিষ্ট হারে পাবোই। এটা কোনোভাবেই কি হবে না যে কমবে না। কিন্তু এটা যত ডিডাকশন করবেন আপনি সর্বোচ্চ বেসিক পর্যন্ত করতে পারবেন। অন্য কোনো জায়গায় আপনি আমার হাত দিতে পারবেন, মানে অন্য কোনো কম্পোনেন্টে আপনি ডিডাক্ট করতে পারবেন। এই যে আপনারা হাজিরা বোনাসটা ডিডাক্ট করেন না, মজার জিনিস জানেন যে হাজিরা বোনাস কিন্তু ডিডাকশনের কোনো নিয়ম আইনে নেই। কারণ এই যে দেখেন 127-এ হাজিরা বোনাস যখন আপনি দিচ্ছেন, এটা কিন্তু স্যালারির অংশ। এই স্যালারি থেকে কিন্তু আপনি বোনাস ডিডাকশন করতে পারবেন না এবং কোনো বোনাস অ্যাডজাস্টমেন্টও করতে পারবেন না। কিন্তু আমার এখন আপনাদের অনেকেরই মনে হবে স্যার মনে হয় ভুল বলতেছে, কিন্তু মজার জিনিস হচ্ছে 127-এ কিন্তু 125-এর প্রথম যে লাইনটা সেখানে বলে দেওয়া আছে, এই আইনের ধারা অনুমোদিত কর্তনের ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে কোনো শ্রমিকের মজুরি কর্তন করা যাইবে না। বোনাস মজুরির অংশ, কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা কি হুটহাট মজুরিটা কেটে ফেলতে, মানে বোনাসটা কেটে ফেলছি, কিন্তু এই বোনাসটা যে আমার এখানে কর্তনের কোনো এখতিয়ার নেই, এটা কিন্তু আমরা কখনো লক্ষ্য করি না। এখন আমাদের একটা কমন এক্সকিউজ যেটা সবাই দেয়,
বলে যে স্যার এটা তো আসলে আইনে নেই, ওকে আমাকে হাজিরা বোনাস দিতে, আমি তো বেশি দিতেছি। বুঝতে পেরেছেন, বেশি দিতেছি, আমি ওর কাছ থেকে সুন্দর করে আবার কেটেও নিয়ে যাচ্ছে, এটা আমার ইচ্ছা। কিন্তু আইনের ইচ্ছাটা হচ্ছে এটা যে ওয়ান্স এনি বেনিফিট ইজ গিভেন দ্যাট শ্যাল নট বি টেকেন অ্যাওয়ে। সো এইটা হচ্ছে আইনের স্পিরিট। কিন্তু মজার জিনিস হচ্ছে যে আমরা এটা খুব স্বাচ্ছন্দ্যে বলি এবং করি। যখন আমি এই কথা যখন আমার পার্টিসিপেন্টদেরকে বলি, ওনারা বলে স্যার আমি এতদিন ধরে প্র্যাকটিস করতেছি, সোশ্যাল কমপ্লায়েন্স অডিটর কিছু বললো না, আপনি স্যার আবার এটা উল্টা শেখানো শুরু করছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে যেখানে আইন 125 ধারা বলেই দিচ্ছে যে বাবা তুমি কোনো প্রকার ডিডাকশন স্যালারি থেকে করবে না, যেটা 125-এ অনুমোদিত নয়, কিন্তু এটা কিন্তু আইনে আছে, কিন্তু আপনারা প্র্যাকটিস বানিয়ে ফেলছেন আর একটা। এই জন্য আমি কখনো দেখবেন যে আপনারা এখন যদি আমার সঙ্গে দ্বিমত করেন, আমি কোনো কথা বলবো না, আমি বলবো ঠিক আছে যেটা করতেছেন সেটা করেন, কিন্তু আমি জানি যে আপনি যেটা করছেন সেটা বেআইনি জিনিস। কারণ আমার 125-এ কোনো জায়গায় আমার বোনাস কর্তনের কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন, এইটা হচ্ছে মূল বিষয়টা। আচ্ছা, কেউ যদি 30 দিনের মধ্যে ছুটি নেয় 2 দিন, সেক্ষেত্রে তো মানে হাজিরা বোনাসটা পাবে না নাকি? এরকম স্যার কোনো এটা ওই যে বলেছি না, টোটালটাই আপনাদের নিজস্ব নিয়ম, আপনাদের যখন যার যেভাবে মনে হয়। কিন্তু আরেকটা জিনিস আপনাকে মজার জিনিস বলি, বাংলাদেশে একটা ফ্যাক্টরিতে 30,000 ওয়ার্কার আছে। ওই ফ্যাক্টরির মালিক আমাকে দিয়ে একটা স্টাডি করিয়েছিল, মানে একটা রিসার্চ করিয়েছিল, এবং সেই রিসার্চে সে আমাকে বলছে যে আপনি আমাকে একটা রিসার্চ করে দিতে পারেন। আমি বললাম কি স্যার বলেন। তখন উনি আমাকে বলছিল যে আপনি আমার এখানে প্রত্যেকটা এমপ্লয়ের হাজিরা থেকে সবকিছু 1 মাস আমাকে ইয়া করবেন, অবজার্ভ করবেন। এবং সেই ফ্যাক্টরিটা জানেন মজার জিনিস, যেটা 80 লক্ষ টাকা সে প্রতি মাসে শুধুমাত্র হাজিরা বোনাস দেয়। এবং তাকে আমি একটা কথা বলেছিলাম যে স্যার এই যে আপনি 80 লক্ষ টাকা হাজিরা বোনাস দেন, টোটাল টাকাটাই ওয়েস্টেজ। কেন? যেটা হয় যে অ্যাবসেন্ট করা সে এমনি অ্যাবসেন্ট করবে, আর যার ছুটি প্রয়োজন হবে সে কখনোই হাজিরা বোনাসের কথা চিন্তা করবে না। তো অতএব আমি তাকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে বলছিল আপনি রিসার্চ করে প্রুফ করে দিতে পারবেন। এবং আমি ওনার ওই ফ্যাক্টরিতে আমি এটা প্রুফ করে দিয়ে আসছিলাম যে সে এই যে 80 লক্ষ টাকা যেটা প্রতি মাসে সে দিচ্ছে 30,000 এমপ্লয়িকে, টোটালটা ওয়েস্টেজ তার। এবং এখন থেকে উনি যেটা করতেছে সেটা অলরেডি ওনার প্রোডাকশন টিমকে বলে দিয়েছে যে তুমি এই জিনিসটা মাথায় রাখো যে তুমি ওয়ার্ডস যত নতুন এমপ্লয়ি হায়ার করবে তাদের কেউকে তুমি ইয়া দিবে না, হাজিরা বোনাস দিবে না। যারা অলরেডি পাচ্ছে তারা পাবে, কিন্তু নতুনদেরকে তুমি মূল স্যালারিটা 500 টাকা বাড়িয়ে দাও, কিন্তু হাজিরা বোনাস ওখানে তুমি দিবে না। কারণ হাজিরা বোনাসটা যেটা হয়, যেটা টোটালটা আমার ওয়েস্টেজ হিসেবে যায়। বিষয়টা বুঝতে পেরেছেন? সো এখন আপনারা অনেকে বলেন প্লিজ। সরি ভাইয়া, কন্টিনিউ বলেন, আপনি বলেন। না আমার কথা শেষ, এই জন্যই আপনার প্রশ্ন। আমি বলছিলাম হাজিরা বোনাসটা তো ভাইয়া ভলেন্টিয়ার পে। ওইটাই তো বললাম, আপনারা যেটা এখন এখন ভলেন্টারি পে, কিন্তু এটা সে পাবে আর পাবে না, এখানে তো ডিডাকশনের কিছু নেই। আইদার সে পাবে আর পাবে না, এটা সম্পূর্ণ ইন্টারনাল পলিসি দ্বারা ডিফাইন হবে, যদি ভুল না করে থাকি। এখন ভাইয়া এই যে কথাটা আপনি বলছেন, তাই না, যে আপনি পাবে কি পাবে না, এটা আপনি আইনের কোথায় বলা আছে বলেন? না, যেহেতু এটা ভলেন্টিয়ার পে, তার মানে আমার নিজস্ব একটা পলিসি দ্বারা সেটা ব্যাখ্যা থাকবে যে যেহেতু এটা বাধ্যতামূলক পে, আমি ওকে হয়তো মোটিভেট করার জন্য হয়তো 500 টাকা রাখছি। হ্যাঁ ভাই, আমি মোটিভেট করার জন্য তাকে 500 টাকা রাখছি। এবং আমি হচ্ছে পলিসিতেই বলতেছি যে 30 দিন প্রেজেন্ট থাকলে সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স বোনাস পাবে। সেক্ষেত্রে তো প্রেজেন্ট না থাকলে না পাওয়াটা কর্তনের কিছু না, কারণ আমি বোনাসটা দিচ্ছি হচ্ছে ফুল প্রেজেন্ট থাকলে তখন পাবে, ওইভাবেই হচ্ছে আমার পলিসি করা। রাইট স্যার, এবার আসেন আপনার কথাটার উত্তরটা আমি দেই স্যার। আপনি প্রথম কথা বলছেন, কি বলেছেন স্যার, যে আমি দিচ্ছি আবার আমি কেটে নিতে পারবো, তাই না? আপনি যে এই যে দিবেন আবার কেটে নিতে পারবেন না, না না আমি কাটছি না ভাইয়া, আমি বলছি হচ্ছে এলিজিবল হলে দিব। আচ্ছা ধরেন আমি আপনাকে 5 টাকা দিব কি দিব না, তাই না? তার মানে কি এটা একটা সুবিধা দেয়া কি নেয়া, এইটাই তো বিষয়টা, তাই না? আপনি বলেছেন না স্যার এটা? না, আমি ভাইয়া এখানে শর্ত দিয়েছি যে কখন দিব। আমি বলেছি 30 দিন অর্থাৎ সম্পূর্ণ মাস প্রেজেন্ট থাকলে তখন দিব। হ্যাঁ, সেক্ষেত্রে না থাকলে কাটার তো বিষয় আসতেছে না, আমি দিচ্ছি না, মানে আমি বলছি হচ্ছে সম্পূর্ণ প্রেজেন্ট থাকলে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে, অসাম, আমি বুঝতে পারলাম স্যার। আপনি এটা বললেন যে একটা সুযোগ সুবিধা আমি দিব, আবার আপনি শর্ত পূর্ণ না করলে আমি দিব না, তাই না? এই যে জিনিসটা আপনি শর্ত দিতে পারবেন আবার তুলে নিতে পারবেন, আইনে কোথাও বলা আছে? না ভাই, আমি তুলে নিচ্ছি না কোনো শর্ত, আমি শর্তটাই হচ্ছে আমার সম্পূর্ণ প্রেজেন্ট থাকলে ভলেন্টিয়ারি পে এর ক্ষেত্রে কি আইনে ডেফিনিশন গুলা কি মানে একেবারে বাধ্যতামূলক? যেমন আমরা যদি বলি সেলস টার্গেট, যে সে সেলস টার্গেট অ্যাচিভ করলে সে এই পরিমাণ ইনসেনটিভ সে পাবে,
না করলে সে পাবে না। ইনসেনটিভ একটা ভাইয়া, জিনিস এক্স্যাক্টলি এই ধরনের। আমি কিন্তু আপনাকে ইনসেনটিভ নিয়ে কথা বলছি না, আমি স্পেশালি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে হাজিরা বোনাস, এবং হাজিরা বোনাসের প্রভিশনের কথা আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলা আছে, এবং কোথায় বলা আছে সেটা বিধিমালা 19-এ আমাদের খুব সুন্দর করে বলে দেয়া আছে। ঠিক আছে, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারে আছে এমন একটা জিনিসের কথা বলছি, এবং দেখেন আপনাকে আমি এই জিনিসটা বলার চেষ্টা করছি যে আপনি হাজিরা বোনাস দিবেন এবং সেখানে একটা কন্ডিশন বলে দিবেন, এবং আপনার ওই কন্ডিশন ফুলফিল না হলে আপনি আবার টাকাটা তাকে দিবেন না। আপনি বলতে চাচ্ছেন এটা, আপনি বলছেন এটাকে কর্তন বলছেন না, আমি এটাকে কর্তন বললাম না আপনার ভাষায়। এখন আপনি আমাকে বলেন যে এই যে আমি মন চাইলে শর্ত পূর্ণ করলে দিব আর না হলে আমি দিব না, এটার কোনো আইনি কোনো ব্যাখ্যা বা আইনে কোথাও কি এই জিনিস বলা আছে? ভাইয়া এটা বলা নাই, কিন্তু এটা করলে কোন ধরনের আইনি জটিলতা হবে সেটা বলা আছে কি? এবার দেখেন সুশান্ত স্যার, এই যে আমি এইটাই আসি আপনার কথাটাই, যে আপনার কথাটার অল্টারনেটিভ কথা এখানে আছে, কোথায় আছে? আমাদের শ্রম আইনের 272 নম্বর ধারায় বলে দেয়া আছে যে আপনি কোনো সুবিধা দিবেন আবার চাইলে সেটা বন্ধ করে দিবেন, তা হবে না। এই যে দেখেন এখানে কি বলেছে, এই আইন, কথাটা মাথায় রাখবে কিন্তু, এই আইন বা কোনো বিধির অধীন কোনো চাঁদা বা খরচ প্রদানে বাধ্য কেবলমাত্র এই কারণে মালিক প্রত্যক্ষ বা পরোক্ষ কোন শ্রমিকের প্রাপ্য মজুরি বা অন্য কোন সুযোগ সুবিধা কমাইতে পারিবে না। বুঝতে পারছেন স্যার? সুশান্ত স্যার, বোঝা গেছে বিষয়টা? এই ক্লজ যদি থাকে তাহলে তো এই কথাটা এগ্রি যে আমি হয়তো তাকে একটা সুবিধা দিচ্ছি কিন্তু কাটতে পারছি না। আমি যদি হাজিরা বোনাসের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি ভাইয়া, এটা ব্যাকগ্রাউন্ডটা আসে মূলত হচ্ছে এটা একটা মোটিভেশনাল অ্যাক্টিভিটি হিসেবে চিন্তা ভাবনা করছিল অর্গানাইজেশন গুলো, বাট এটা আসলে কাজ করে নাই যেটা আপনি বলছেন। রাইট, আমি আপনার সঙ্গে একমত যে আপনি মোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে দিচ্ছেন, কিন্তু সমস্যাটা কি জানেন, সরকারের যারা এই আইনটা করেছে এই বেকুবগুলি একটা বিশাল বড় একটা ভুল করে ফেলছে। ভুল কোথায় দেখবেন? এই দেখেন আমি আপনাকে দেখাই এই জিনিসগুলো। আমি আপনাকে কেন বলতেছি যে এরা বেকুব, এই জন্য বলতেছি, দেখেন আপনার নিয়োগপত্রের যে ফরম্যাট দেয়া আছে আমাদের শ্রম বিধিমালায়, দেখেন এই যে নিয়োগপত্রের ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে সে গিয়ে বলতেছে যে আপনার এখানে হাজিরা বোনাস যদি থাকে, আমি আবার বলছি, আপনার এখানে যদি হাজিরা ভাতা, এখানে বলেছে কি হাজিরা ভাতা বা যেটাকে আমরা বলি হাজিরা বোনাস, এটা যদি এখানে থাকে তাহলে সেটা আপনাকে কোথায় উল্লেখ করতে বলছে? অ্যাপয়েন্টমেন্ট লেটারে উল্লেখ করতে বলছে। So once anything is given in the appointment letter that you are announcing that you will provide this particular facility or benefit to the employee, বুঝতে পেরেছেন? তার মানে যে হলো যে আপনাকে ইনডিরেক্টলি সে এখানে আটকে ফেলেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন আপনি, এবং I'm not lying to you and I'm not joking with you, because হচ্ছে গিয়ে যেটা কিন্তু আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে, একটা জিনিস যখন নিয়োগপত্রে দিয়ে দিচ্ছেন এবং আপনাকে যখন ওই পাশে ওখানে একটা ধারা বলে দিচ্ছে যে আপনি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আপনি কোনো সুবিধা কমাতে পারবেন না, এখন আপনি বলেন যে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন কিনা, বলেন। আমি তো এক্ষেত্রে যদি আমি রিলেট করি যে খাদ্য ভাতাটা যদি রিলেট করি যে অ্যাটেন্ডেন্সের উপরে আমরা 20 টাকা করে খাদ্য ভাতা দিচ্ছি, এখনো ইরফান স্যার একটা কথা বলছে, সেটা হচ্ছে আমি তো অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলে দিচ্ছি যে তুমি এটার এই কন্ডিশন, এটা করলে পাবা না হয় পাবা না, আপনি যে করলে পাবা না করলে পাবা না এটা লেখার কি কোনো এখতিয়ার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেয়া হয়েছে? দেখেন তো একটু এখানে পড়ে দেখেন তো স্যার, এটা আছে এখানে কোথাও লেখা? এখানে বলা হয়েছে অন্যান্য প্রদেয় আর্থিক সুবিধা যদি থাকে। হ্যাঁ, কি বলেছে এখানে দেখেন তো স্যার, যদি থাকে কি গ্র্যাচুইটি যদি থাকে, এটার পাশে দেয়া আপনার হাজিরা ভাতার এখানে কি বলছে যদি থাকে? হাজিরা ভাতাটা তাহলে ডিফাইন হবে কিভাবে? হাজিরা ভাতা শব্দটা স্পেসিফিক আলাদা কেন করা হলো? এইটাই হচ্ছে এটার সাথে স্যার শুনেন স্যার, আমি স্পেসিফিক আলাদা কেন করলো শব্দটা? হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয় যে সুশান্ত স্যার, যে ভুলটা কিন্তু আপনাদেরও না, ভুলটা হচ্ছে গিয়ে যারা এই জিনিসটা করেছে, যে ইন্টেনশনালি অ্যাপয়েন্টমেন্ট লেটারে হাজিরা ভাতা ঢুকিয়েছে, তারাই কিন্তু আপনাকে বিপদে ফেলেছে। বুঝতে পেরেছেন? যে আপনাকে এখানে তাহলে একটা সে আছে, যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে উৎসবটাও লেখা আছে, এখন উৎসবটাও তো সেক্ষেত্রে আমার একটা কন্ডিশন আছে, যে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে 6 মাস পূর্ণ না হলে পাবে না, বা মিনিমাম 6 মাস হতে হবে, এটার একটা কন্ডিশন দিচ্ছি। এবার দেখেন আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দেই, বাংলাদেশে কঙ্কালের ব্যবসা করা অবৈধ, বুঝতে চেষ্টা করবেন,
কেন? কারণ বাংলাদেশে কঙ্কাল ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো আইন নেই। তাহলে আপনি বলতে পারেন এটা যে আমি বাংলাদেশে কঙ্কাল ইচ্ছা হইলে যে কারো কঙ্কাল যে কোনো জায়গায় বিক্রি করতে পারবো না, কারণ আইন তো নেই। তাহলে কি করবেন স্যার? আপনি বলেন, পারবেন আপনি কঙ্কাল বিক্রি করতে? অবৈধ ডিক্লেয়ার করা থাকলে তো পারা যাবে না। কোনো আইন নাই, কিন্তু অবৈধ যদি ডিক্লেয়ার করে। অবৈধ ডিক্লেয়ার করা নেই, বাংলাদেশে কোনো আইনই নেই, কঙ্কাল ট্রেড সংক্রান্ত কোনো আইন নেই। এখন আপনি আমাকে বলেন, আপনি যদি কঙ্কাল যদি কারো কোনো ব্যক্তির কঙ্কাল যদি কোথাও বিক্রি করতে যান, আপনাকে পুলিশ ধরবে কি ধরবে না বলেন তো? মেডিকেলে সেল হচ্ছে না স্যার, আমি বলতে মেডিকেল কি পুলিশ পারচেজ করতেছে না? আমি তো সেটাই বলতেছি স্যার, মেডিকেল পারচেজ করতেছে, কিছুদিন পর পর কি হচ্ছে, একজন ব্যক্তি ধরা পড়ছে না স্যার? ধরা পড়ছে না স্যার? বোঝার চেষ্টা করেন জিনিসটা। এখন আমাকে বলেন যে আমাদের ইরফান স্যার যে কথাটা বললো যে স্যার আমি এখানে একটা কন্ডিশন লিখে দিচ্ছি, আপনি কন্ডিশনটা যে লিখবেন স্যার, সেই জায়গাটা কি সুযোগটা কি আমাকে আইন দিয়েছে? দেয়নি স্যার। তো এই জন্য আমি যে হাজিরা ভাতা কথাটা লেখাটার কারণেই আসলে কনফ্লিক্টটা ক্রিয়েট দেওয়া হচ্ছে। না থাকে সেক্ষেত্রে উৎসবের ক্ষেত্রেও তো আমি তাহলে কন্ডিশন লিখতে পারবো না যে জয়েন করেছে 2 দিন তাকেও আমার উৎসব ভাতা দিতে হবে। অসাম স্যার, উৎসবের এটা তো আইনে বলে দিছে, আবার উৎসব ভাতা তো আবার আইনে বলে দিছে যে 1 বছর চাকরি না করলে পাবে না। সেখানে তো কন্ডিশন আইন বলে দিছে, থাকলে দিতে হবে। হাজিরা ভাতার ক্ষেত্রে তো আর কন্ডিশন আইন বলে দেয়নি। বুঝতে পেরেছেন? আপনি বিপদে পড়েছেন এখানে। আমি আপনারা কেন আপনাদের সঙ্গে আমার কনফ্লিক্ট হচ্ছে, কনফ্লিক্ট না বেসিক্যালি ডিসকাশন কেন লম্বা হচ্ছে, বিকজ হচ্ছে গিয়ে যে স্যার আপনার সঙ্গে আমার ডিসকাশন বড় হওয়ার মূল কারণটাই হচ্ছে একটা, সেটা হচ্ছে যে স্যার এখন কোম্পানি ওয়ার্কারদের মোটিভেশন করতে যে কোম্পানি নীতি এসে গেছে, এখন কোম্পানি মোটিভেট করতে গিয়ে নিজে আটকে গেছে এই জন্য, বিকজ এটা কোথায় বলা আছে? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলা আছে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের কন্ডিশন কি? আমার জন্য ফরজ কন্ডিশন, এবং কখনো কাটতে গেলে কি হচ্ছে যে আমি এখানে গিয়ে বিপদে পড়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন বিষয়টা? স্যার কোম্পানি সেক্ষেত্রে আমার উৎসবের ক্ষেত্রে যে একটা 1 বছরের লিমিটেশন বা গভর্নমেন্ট যেটা বলেছে, সেক্ষেত্রে কিছু কোম্পানি হচ্ছে যে প্রো রেট বেস দিচ্ছে, সেক্ষেত্রে কি সেটা দিতে পারবে না? সেটা বেশি দিতে কারণ পারে, দিলে সেটা বেশি দিতে পারবে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি 2 দিন পরে যখন আপনি আবার বলবেন আমি বন্ধ করে দিব, তখন কিন্তু আর পারবেন না। এই তখন আর বন্ধ করা যাবে না। ঠিক আছে, তখন আর বন্ধ করা যাবে না, এই হচ্ছে বিষয়। ভাই বুঝতে পারছি বিষয়টা, জাস্ট উৎসব ছুটি রিলেটেড একটা কোশ্চেন, উৎসব বোনাস রিলেটেড একটা কোশ্চেন করছি। আচ্ছা, আমি একটা ছোট্ট নোটিফিকেশন দিয়ে নেই একটু স্যার, সবার কাছে আমি একটা ছোট্ট নোটিফিকেশন দেই। সেটা হচ্ছে আমি আজকে আর নতুন কোনো টপিক পড়াবো না, আপনারা যারা চলে যেতে চান তারা চলে যেতে পারেন, আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে সে প্রশ্নগুলো করতে পারেন। বলেন ভাইয়া, উৎসব যেটা উৎসব ভাতা যেটা আমরা পাই বোনাস, হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্র্যাকটিসে দেখা যায় বা এটাই হয় যে উৎসবের সময়টায় যদি কেউ পেরোলে অ্যাক্টিভ না থাকে, আই মিন উৎসবের সময়ের আগে যদি কেউ রেজিগনেশন দেয়, 15 দিন 20 দিন আগে যদি তার রেজিগনেশন ডেট হয়, হ্যাঁ, লাস্ট ওয়ার্কিং ডে হয়, সেক্ষেত্রে তাকে উৎসব ভাতা প্রদান করা হয় না। সুস্পষ্ট একদম, জি, যে জিনিসটা আপনার যেটা হয় যে এখানে খুব স্পেসিফিক ভাবে বলে দেয়া আছে আইনে ভাই, আমি আবারও বলছি যে স্পেসিফিক ভাবে একটা জিনিস বলা আছে যে আপনার অর্গানাইজেশন, আমি আবারও বলছি আপনার অর্গানাইজেশনে যে জিনিসটা আছে সেটা একটু লক্ষ্য করতে হবে, যে আপনার যে ইয়ের ক্ষেত্রে, আমি পেঁচায় ফেলছি আনসারটা, প্রশ্নটা আরেকবার একটু করেন তো স্যার আমাকে। প্রশ্নটা হচ্ছে ভাইয়া, উৎসব ভাতা যেটা আছে বলা আছে যে ফেস্টিভ্যালের সময় সে পেমেন্টটা পাবে, হ্যাঁ। এখন সে যদি ওই সময়টায় পেরোলে অ্যাক্টিভ না থাকে, সাপোজ 12 তারিখ হচ্ছে ঈদ, সে হয়তো তার লাস্ট ওয়ার্কিং ডে হয়তো বা দেখা যাচ্ছে যে 2 তারিখ বা 3 তারিখ, সো এই ক্ষেত্রে অর্গানাইজেশন গুলো কি করে, কাট অফ ডেট হিসাব করে যে এত তারিখ পর্যন্ত যারা পেরোলে অ্যাক্টিভ থাকবে তাদেরকে আমরা বোনাস দিব। তো এত তারিখের আগে একদিন আগেও যদি কেউ না থাকে, সে বোনাস পাচ্ছে না, মানে সে চলে যাচ্ছে হয়তো বা রিজাইন দিয়ে, তাকে বোনাস দেওয়া হচ্ছে না। এটা কতটা আইনসঙ্গত বা এটা আইনে বোনাস দেওয়ার কথাটা কোথায় বলা আছে? আইনে বোনাস দেওয়ার কথা বলা আছে প্রাককালে, ঠিক আগ মুহূর্তে, ঠিক আছে, মানে অন দা ইভ অফ, ঠিক আছে। সো এই জন্য যে জিনিসটা হচ্ছে অন দা ইভ অফ যেহেতু বলা আছে, এই জন্য মালিকরা যেটা করে ঠিক পূর্ব মুহূর্ত ছাড়া, ঠিক পূর্বের মুহূর্ত ছাড়া অন্য কোনো সময় যদি আপনার এটা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে কি করছে না, যে কনসিডারেশনে নিচ্ছে না। আমি আবার বলছি ঠিক পূর্ব মুহূর্ত ছাড়া, ঠিক আছে, কারণ ওটা বলাই আছে প্রাককালে, প্রাককালে মানে অন দা ইভ অফ ছাড়া অন্য কোনো সময় যদি কেউ চাকরি ছেড়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তাকে নাই দিতে পারে। কারণ ধরেন 10 তারিখে তিনি 21 তারিখে ঈদ,
আপনি ধরেন 10 তারিখে চলে গেলেন, তাহলে আপনার এটা প্রাক্কালের মধ্যে না 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 কনসিডারেশন করলে মালিক, সেক্ষেত্রে আপনার আমার কোনো কিছু করার থাকবে না। বুঝতে পেরেছেন স্যার? ক্লিয়ার? আচ্ছা, তার মানে আইনগতভাবে আমি একদম উৎসবের দিনটা পর্যন্ত যারা অ্যাক্টিভ তাদেরকে আমি Right. বোনাস দিব, এটা আমি আইনগতভাবে অ্যালাউড। আইনগতভাবে তার আমার আগে কাছে কেউ চলে গেলে আমার 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 এই সংজ্ঞাটা, আমার 2 এর ক যেটা আছে শ্রম আইনের যেটা, সেটা আপনি ফলো করতে পারেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ভাইয়া, জি জি। জি, এটাই হচ্ছে বিষয়। আমার ভাইয়া 272 নম্বর ধারা নিয়ে মানে একটা রিলেটেড একটা কোশ্চেন ছিল। মানে আমাদের অর্গানাইজেশন গত বছরের মাঝামাঝিতে হচ্ছে যে একটা আপনি ওয়ার্কারদের একটু সুবিধা দিতে গিয়ে হচ্ছে যে একটা সুবিধা দিল যে হচ্ছে ওরা ট্যাক্সের জন্য হচ্ছে যে প্রতি মাসে কিছু টাকা কম্পেনসেশন করবে, মানে হচ্ছে যে ওরা নিজস্ব ভাবে হচ্ছে যে কারো 1,000 কারো 2,000 টাকা করে হচ্ছে এক্সট্রা দিচ্ছে, এটা কোথায় অ্যাপয়েন্টমেন্টে লেখা নাই। এখন ওনারা কি চাইলে কি এটা যদি সাপোজ এই ফাইন্যান্সিয়াল ইয়ারে হচ্ছে যে বললো যে আমরা এটা স্টপ করে দেবো, মানে সেটা পারবে না কতটুকু হচ্ছে যে সম্ভব? ওয়ান্স বেনিফিট ইজ গিভেন স্যার, কেউ চাইলে এটা বন্ধ করতে পারবে না, পসিবল না স্যার। কিন্তু ভাই এটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোনো উল্লেখ নাই বা কিছুই না, নাই জাস্ট স্যার, ওরা স্বেচ্ছা দিচ্ছে। কোনো সমস্যা নাই। আপনি বেনিফিট চালু করছেন, আপনি যদি এটা নিয়ে 10 জন লোক থাকে আপনার, তাই না, বা 20 জন এমপ্লয়ি থাকে, তারা সবাই যদি বলে স্যার আমাদেরকে এটা ডিক্লেয়ার করেছে কিন্তু ওরালি, কিন্তু আমাদেরকে এটা দেয়নি, এটা আমাদের প্র্যাকটিস, এটা চাইলে আপনি বন্ধ করতে পারবেন না স্যার, কোনোভাবেই আর বন্ধ হবে না। 272 এর ক্ষেত্রে হচ্ছে যে আমি ওদেরকে বলতে পারবো যে কোনোভাবেই করতে পারবেন না। জি, কোনোভাবে বন্ধ করা যাবে না স্যার এটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। খুব খুব মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, অনেকগুলা ক্ষেত্রে দেখা যায় যে এই এডিশনাল বেনিফিট যেগুলা দেয়, ইভেন এগুলা পে স্লিপেও শো হয় না। হ্যাঁ, এটা বলছে অনেক সময় রিক্রুটমেন্ট করতে গিয়ে দেখা যায় যে আমরা হয়তো অফার লেটার তৈরি করতেছি বা কিছু একটা রেডি করছি, ওনার কাছ থেকে বেনিফিট গুলা চাচ্ছি, অনেক রিনাউন প্রতিষ্ঠানেই দেখা যাচ্ছে যে বলছে যে ভাই আমার পে স্লিপ এটা, বাট পে স্লিপের বাইরেও আমি কিছু অ্যামাউন্ট পাই যেগুলো আমার পে স্লিপে নাই। গতকালকে চোরা বুদ্ধি দিছিলাম একজনকে যে স্যার ম্যাডাম আমার 5,000 টাকা বেশি দেয়, কারণ এটা কোথাও দেয় না। এটা আমি জানি তো, এটা প্র্যাকটিস আছে বাংলাদেশে। তোমার ভাই এই সেক্ষেত্রে রিলেটেড ভাইয়া আমার একটা অনেক কোয়ারি চ্যালেঞ্জ আছে ফেস করতে হয় আসলে যদি এটা নিয়ে। আপনি ক্লিয়ার করেন। হ্যাঁ এটা ভাইয়া, হলো আমি যখন একজন স্টাফকে রিক্রুট করি তখন তার এই যে প্রিভিয়াস অর্গানাইজেশন, আমার তো নিজস্ব একটা বাজেট থাকে বা আমি তার স্কিলটা প্রকিউর করি, আমার টাকা আমার অর্গানাইজেশন যেটা এফোর্ড করতে পারবে সেই টাকা, কিন্তু প্রিভিয়াস অর্গানাইজেশন আমি কত টাকা বেতন পাইছি এইটা নিয়ে যে বাড়াবাড়িটা, এটা কি আসলে ঠিক? ভাইয়া এটা হয় কি যে বা- এটা তো আসলে বেসিক্যালি ওই যে গতকালকে বলেছিলাম না, গতকাল না পরশুদিন বলেছিলাম যে সার্ভিস বুক যদি থাকতো তাহলে সব সমস্যার সমাধান তো ভাইয়া ওখানেই আসতো, কারণ সার্ভিস বুকে তো এটা লেখাই থাকবে যে আমি কত টাকা বেতন পেতাম বা পেতাম না, তাই না? সো সার্ভিস বুকের ক্ষেত্রে সার্ভিস বুক থাকলে তো আর কোনো সমস্যাই হতো না। কিন্তু মজার জিনিস হচ্ছে Recent- সার্ভিস মানে আমরা কি হয়েছি ভাইয়া, আমরা ফরজ নামাজে আসলে খুব একটা বেশি আগ্রহী না, কিন্তু দেখবেন যে ঈদের নামাজ কি ফরজ নামাজ ভাই বলেন তো? না ঈদের নামাজ অবশ্যই not ওয়াজিব নামাজ, ওয়াজিব নামাজ। হ্যাঁ, আপনি ওয়াজিব নামাজে গিয়ে কি পাবেন না, আপনি ইয়া পাবেন না, যেটা হচ্ছে যে গিয়ে নামাজ পড়ার জায়গা পাবেন না। কিংবা ধরেন শুক্রবারের যে জুমার নামাজ, এটা কি ফরজ নামাজ ভাইয়া? সহবর্তের নামাজে টাকা পাবো না। সহবরাত। বলেন ফরজ নামাজ না, কিন্তু শুক্রবার দিন আপনি মসজিদে শুক্রবার কি ফরজ ভাইয়া? 2 রাকাত ফরজ, জুমার নামাজ রাকাত 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ। এখন হ্যাঁ, এটা 2 রাকাত ফরজ, কিন্তু বিষয়টা না না না, হ্যাঁ সবে বরাত অন্য বিষয়, এটা বলি না বলি, শুক্রবারের 2 রাকাত ফরজ, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে দেখবেন যে এর আগের 4 রাকাত কেউ পড়ে না, এবং পরের যে নামাজগুলো, যে ফরজ নামাজগুলো আছে সেটাও পড়ে না, যে সুন্নত নামাজগুলো আছে সেগুলোও পড়ে না, কিন্তু মাঝখানে এই 2 রাকাত সে পড়তে যায়, যেটা হচ্ছে যে ফরজ নামাজ পড়তে যায়, এবং যায় এমন ভাবে যায় যে অন্য মুসল্লিদের যারা নিয়মিত এসে নামাজ পড়ে তাদের কোনো জায়গা আর ওখানে থাকে না মসজিদে, তারা দেখা যায় যে রাস্তায় গিয়ে নামাজ পড়ে। তো ইস্যুটা হচ্ছে ওই রকমের ভাই, আইনে যা বলা আছে আমাদের আল্লাহর নাম নিয়ে এগুলা কোনো কিছু আমরা ফলো করি না, যেভাবে মন চায় সেভাবেই আমরা মোটামুটি চালাচ্ছি, কিন্তু আইনেই তো ভাই বলা আছে তোমার সার্ভিস বুকের মধ্যে তোমার স্যালারি ডিটেলস ইনফরমেশন থাকবে, তোমার লাস্ট ইনক্রিমেন্ট, তুমি কত টাকা গ্রস পাচ্ছ সেটা থাকবে, কিন্তু সেটা না করে আমরা পে স্লিপ খুঁজি। আমি বলি ভাই আপনার পে স্লিপ নিয়ে আসেন, ভাইয়া আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসেন, এগুলো নিয়ে আসেন, হুইচ ইজ নট কারেক্ট ভাইয়া, এটা আসলে ম্যাল প্র্যাকটিস। টল ভাই, টল ভাই, আমি যদি ভুল না করি তাহলে ইব্রাহিম ভাই হয়তো যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিল যে আমি একটা রিক্রুটমেন্টের সময় ইন্টারভিউতে বা ওভারঅল আপনার বাজেটের উপর বেস করে হচ্ছে আমার স্যালারিটা আপনি ফিক্সড করছেন, সেক্ষেত্রে আমি প্রিভিয়াস অর্গানাইজেশনে কত পেয়েছিলাম এটা হচ্ছে জাস্টিফাই করা বা যাচাই বাছাই করা বা বার্গেনিং করা, এটা কি ওয়াইজ কিনা বা এটা আসলে নিড কিনা?
কারণ ভাই, আপনি এটা আপনার বাজেট অনুযায়ী দিবেন, আমি Exactly. যতটুকুর জন্য ক্যাপেবল আপনি সেটা দিবেন আমাকে। আমি আমি আমার প্রিভিয়াস অর্গানাইজেশন হয়তো ক্যাপেবল ছিল না, আমার কোয়ালিটি ছিল, বাট আমার প্রিভিয়াস অর্গানাইজেশন ক্যাপেবল ছিল না। রাইট আমি এখন ক্যাপেবল, আপনার কোম্পানিতে হচ্ছে বাজেটও আছে, তাহলে আপনি কেন দিবেন না, বা কেন হচ্ছে আমার প্রিভিয়াসটা নিয়ে যে আপনার প্রিভিয়াসটা কম ছিল এখন আমি আপনাকে ওইটাই দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, এটা কেন হবে? তল ভাই, তল ভাই, জাস্ট আমি একটু মানে ইয়ার জন্য বলি যে আসলে ভাইয়া মানে ইব্রাহিম ভাই বলি অথবা ইরফান ভাই, যারাই আমরা প্রশ্ন করতেছি, বেসিক্যালি আমরাই তো এই কাজটা করতেছি। আমরা এইচআর থেকে কিন্তু চাই ওদের কাছ থেকে যে তোমার আগের পে স্লিপ দাও, তারপর আমরা কিন্তু না, আসলে এটা সবসময় যে আমরা করি তাই না, এটা তো কারণ আমাদের এই সাথে মনে করেন এমডি, এই ডিরেক্টর, শিখেছি। চেয়ারম্যান সবাই থাকে, তাদের প্র্যাকটিসটা সবার শিখেছি। মধ্যে এখন হচ্ছে এই ধরনের একটা ইয়া থাকে যে ওনার প্রিভিয়াস না, না, স্যালারি আমি এত পেত, I'm তাইলে talking about আপনি যে এসব আমরা থেকে HR এত টাকা প্রফেশনালটাই, প্রপোজ করছেন কেন? আমরা HR প্রফেশনালরাই কিন্তু এই জিনিসগুলো চাচ্ছি। মানে এমডি না, আর চাচ্ছি কিন্তু ঠিক আছে, আমাদের এখন কাছে আমাদের বলতেছে সুপিরিয়ররা বলেই আমরা বলছে, চাচ্ছি। এইটাই বলছি আর কি, আমার সুপিরিয়র আমাদেরকে ভাইয়া, ফোর্স করতেছে এটা নেওয়ার জন্য। কারণ আমরা যখন বলি যে আমাদের বাজেট আছে আমরা কেন দিব না, তখন আমাদের সুপিরিয়র থেকে হচ্ছে একটা সে আসে যে উনি আগে যদি 20 দিয়ে করতে পারতো বা আগে যদি 40 দিয়ে করতে পারতো, আমি তাকে এখন 80 কেন দিব? আমার বাজেট আছে ঠিক আছে, কিন্তু আমি কস্টিংটা বাড়াবো কেন? তাহলে এই সেটা বা আসবে কেন? রিসেন্টলি আচ্ছা, আমার আমি সাথে আপনাদের- এই দুইটা জায়গায় আচ্ছা ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন? যে ইব্রাহিম ভাই জি। শুনতে পাচ্ছেন? জি শুনতে যে পাচ্ছি। আমি একটু ক্লিয়ার করে দিই, এই যে ঘটনাটা নিয়ে ডিসপিউট হয়েছে, আমি একটু ঘটনা বলি শোনেন। মাল্টিন্যাশনাল কোম্পানিতে দেখবেন এগুলো কখনোই হয় না। কেন হয় না সেটা বলে দিই, কারণটা বলে দেই ভাইয়া। ওরা যেটা করে, আমি যেহেতু কম্পেনসেশন এন্ড বেনিফিট ম্যানেজমেন্টও পড়াই, তো এই জন্য আমি আপনাদেরকে বলছি যে কম্পেনসেশন এন্ড বেনিফিট ম্যানেজমেন্ট কি বলে। আপনারা বলেন না যে ভাইয়া লোক থাকে না, লোক চলে যায়, হ্যাঁ আমরা ভাইয়া ট্যালেন্টেড লোক পাই না, এটার কারণটা কি? কারণটা ভাইয়া ছোট্ট একটা জিনিস। কম্পেনসেশন এন্ড বেনিফিট ম্যানেজমেন্ট আপনারা যখন পড়বেন নিজেরা, তখন দুইটা জিনিস শিখবেন। এটাকে একটা বলে ইন্টারনাল ইকুইটি আর একটা হচ্ছে এক্সটার্নাল ইকুইটি। এই জিনিসটা কি সেটা আমি আপনাকে বলি। ইন্টারনাল ইকুইটি হচ্ছে গিয়ে আপনার বর্তমানে যে লোকগুলি আপনার অর্গানাইজেশনে যে স্যালারিটা পাচ্ছে সেটা, আর এক্সটার্নাল ইকুইটি হচ্ছে গিয়ে আপনার যে কম্পিটিটিভ বাস্কেট বলতে আমি কি বুঝাই? ধরেন আপনার এভার কেয়ার হসপিটালের সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে গিয়ে ইউনাইটেড হসপিটাল। তো এখন দেখেন এভার কেয়ার হসপিটালের আগে চিটাগাং এর যে হেড অফ এইচআর ছিল, সে এখন হচ্ছে কি ইউনাইটেড হসপিটালের এখন বর্তমান হেড অফ এইচআর। তো এখন যেটা হয়, এরাই কিন্তু এই দুটো প্রতিষ্ঠান কি করে, একজন আরেকজনের মাধ্যমে এখান থেকে এমপ্লয়ি ছেড়ে ওখানে যায় আর ওখান থেকে ছেড়ে এখানে আসে। বিষয়টা বোঝার চেষ্টা করবেন। সো এখন বিষয়টা হয়, মাল্টিন্যাশনাল কোম্পানি যখন স্যালারি বা পে স্কেল সে ঠিক করে, কি করে সে যেটা করে, সে প্রথমে স্যালারি সার্ভে করে। স্যালারি সার্ভেতে সে কি করে, প্রথমত সে দেখে যে তার কম্পারেটিভ বাস্কেট এবং ইন্টারনাল ইকুইটি এবং এক্সটার্নাল ইকুইটি। সে ইন্টারনাল ইকুইটি দেখে যে আমার এখানে একজন অপারেশন জিএম, সে তার জেডি অনুযায়ী সে বেতন পাচ্ছে ধরেন 5 লাখ টাকা, আর ইয়ের ক্ষেত্রে আমার ইন্টারনাল ইকুইটি 5 লাখ, আর এক্সটার্নাল ইকুইটি যে আমার যে কম্পিটিটিভ বাস্কেটের মধ্যে যে 5টা বা 6টা হসপিটাল আছে, তারা দেখা গেল যে আমি মিন বা মোট করে আমি দেখতে পেলাম যে তারা হচ্ছে গিয়ে 550 তারা স্যালারি দেয়। সো যখনই একটা প্রতিষ্ঠান তার এক্সিস্টিং এমপ্লয়িকে ধরে রাখতে চায়, তখন কি করে, সে ওই যে যখন স্যালারি সার্ভেটা সে যখন করলো, তখন কি করলো যে সে যখন এক্সটার্নাল কোন লোককে এখানে নিবে, তখন কিন্তু সে দেখবে যে তার ইন্টারনাল ইকুইটি কত এবং এক্সটার্নাল ইকুইটি কত। কারণ ওই লোকটাকে ধরেন ইউনাইটেড হসপিটাল থেকে একজন অপারেশন জিএম কে যদি সে কি করে, দেখলো যে সে ইউনাইটেড হসপিটালে 5.5 লক্ষ টাকা পেত, কিন্তু হঠাৎ করে তার চাকরি চলে যাওয়ার জন্য সে এখন এখানে 4 লাখে জয়েন করতে চাচ্ছে, তখন কিন্তু কি করবে যে এভার কেয়ার হসপিটাল কখনোই তাকে 4 লাখে জয়েন করাবে না, তাকে জয়েন করাবে হচ্ছে 5.5 লক্ষে। কেন করবে সেটা বলি। কারণ এই ভদ্রলোক এখন বিপদে আছে বলে 4 লাখে জয়েন করছে, উনি দেখবেন যে 2 মাস পরে ঠিকই সে চাকরিটা ছেড়ে দিয়ে সুন্দর করে চলে গেছে। কেন? কারণ হচ্ছে কি, সে তার যেহেতু এখানে একটা এভার কেয়ার একটা জব আছে, এস্টাবলিশ জব আছে, সে এটা বিক্রি করে আরেক জায়গায় গিয়ে সে একটা ভালো জব নিয়ে চলে গেছে। আলটিমেটলি রেজাল্টটা কি হলো, আপনার রিক্রুটমেন্ট কস্ট যেটা আপনি তার পিছনে খরচ করলেন, পুরো টাকাটা আপনার জলে পড়ে গেল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, আমরা যখন কোন এমপ্লয়ির র্যাম্প আপ টাইম, এটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হয় র্যাম্প আপ টাইম। র্যাম্প আপ টাইমটা কি? এই র্যাম্প আপ টাইমটা স্বাভাবিকত অনেক প্রতিষ্ঠান 4 মাস ধরে, অনেক প্রতিষ্ঠান 6 মাস ধরে। র্যাম্প আপ টাইমটা আমি বলি, র্যাম্প আপ টাইমটা হচ্ছে যে একজন এমপ্লয়ি ধরেন যেদিন থেকে জয়েন করবে, সে তার ফুল
যে পারফরমেন্সটা একটা টিমে এসেই কিন্তু প্রথম দিন থেকেই তার ফুল পারফরমেন্স সে কোনোদিনই দিতে পারবে না, কারণ তাকে অনেক কিছু বুঝতে হয় যে আমার এই টিমটা কেমন, কে উইক, কে স্ট্রং, কে কোন জায়গাতে কিভাবে আমাকে কমিউনিকেট করতে হবে, সেই জিনিসগুলি তাকে শিখতে হয়। এই শেখার জন্য আমরা চিন্তা করি তাকে একটা কোয়ার্টার বা 2টা কোয়ার্টারে ভাগ করে দেই, দিয়ে তারপরে বলি যে ধরেন এর মধ্যে দেখবেন অনেক এমপ্লয়ি ফার্স্ট কোয়ার্টারেই সে 100% পারফরমেন্স দেওয়া শুরু করে, আরেকটা এমপ্লয়ি দেখা যায় প্রথম 2টাতে সে তার 80% পারফরমেন্স দিতে পারে। তো এই র্যাম্প আপ টাইম যেটা থাকে, দেখেন যে জিএমটা জয়েন করলো সে 2 মাস পরে চলে গেল, তার মানে আপনি যে তার কাছ থেকে যে র্যাম্প আপ টাইমটা পাওয়ার কথা, অর্থাৎ যে পারফরমেন্সটা তার 100% পাওয়ার কথা, সেটা দেখবেন আপনি পেয়েছেন 30%, 20%, 40%, কারণ তাকে ইউজ টু হইতে হয় এসে। তো এই দেখেন একটা পজিশনের লস কত জায়গাতে। 1 নাম্বার লস হচ্ছে তার প্রথম যে লসটা সে ভোগ করতেছে, সে লসটা কোথায়? সে লসটা হচ্ছে তার রিক্রুটমেন্ট কস্ট তার বেড়ে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে তাই সে যে 2 মাসের স্যালারিটাকে দিল, টোটালটা লস গেল। তারপর হচ্ছে 3 নাম্বার লস হচ্ছে গিয়ে যে তার ওই জায়গাটা আবার ভেকেন্ট হলো, আবার সেখানে রিক্রুট করতে হবে, এবং ওই লোকটাও যদি সে একই ভুল করে তাহলে আবার তাকে রিক্রুটমেন্ট করতে হবে। এখন হাই ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিম যারা আছে বা হাই রিটেনশন প্ল্যান যাদের যে সকল অর্গানাইজেশনে বা হাই পারফরমেন্স যারা এক্সপেক্ট করে, তারা সবসময় এই কাজ করে। তারা কখনোই একটা লোককে যদি সে 5 লক্ষ টাকা তার মার্কেটে যে তার যে কম্পিটিটিভ বাস্কেট, মানে তার কম্পিটিটর যেসব জায়গা থেকে তার অর্গানাইজেশনের লোক আসে বা যেসব ট্যালেন্ট সে হায়ার করে, সেই ট্যালেন্ট যদি সে ধরেন 4 লাখের ট্যালেন্ট যদি 2 লাখেও হায়ার করতে পারে, সে কোনোদিনই 2 লাখে হায়ার করবে না। কেন করবে না? কারণ হচ্ছে কি ও জানে যে এইটা যদি ও আজকে হায়ার করে 2 মাস পরে এমনি ও চলে যাবে। বুঝতে পেরেছেন? তো এই জিনিস নিয়ে এটা আসলে আমাদের লোকাল কোম্পানির সমস্যা, এটা মাল্টিন্যাশনালের সমস্যা না। সো লোকাল কোম্পানিতে দেখবেন ট্যালেন্ট আসে আর যায়, ট্যালেন্ট আসে আর যায়। আপনি আপনার মনে আছে কিনা, আপনি ইগলোর যে সিইও ছিল কামরুল ভাইয়ের একটা বক্তব্য আছে, শুনে দেখেন। মানে ওনার একটা যেটা হচ্ছে যে টেলিভিশন একটা আছে একটা ফেসবুক পেজে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিল, যে উনি বলেছিল যে দেখেন আপনি যদি সত্যি ট্যালেন্ট রাখতে চান লোকাল কোম্পানিতে এবং লোকাল কোম্পানিকে গ্রো করতে চান, তাহলে কিভাবে ট্যালেন্ট রিটেনশন করতে হবে সেটা উনি ওখানে বলেছিল। সো এই যে ডিসপিউট আমরা করতেছি ভাইয়া, এটা শুধুমাত্র লোকাল কোম্পানিগুলা, এবং দেখেন লোকাল কোম্পানির এই যে ভুলগুলি করতেছে যে তারা ট্যালেন্ট গুলিকে যে রিটেইন করতেছে না বা ট্যালেন্ট গুলিকে তারা এই প্রসেসে রেখে যে ডেভেলপ করছে না, এই কারণে কি হয় জানেন, একটা ব্যবসা একটা জেনারেশনের পরে দ্বিতীয় জেনারেশনে গিয়ে হারিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানির কথা বলছি, দেখেন যমুনা গ্রুপের একটা এক্সাম্পল চিন্তা করেন, নাভানা গ্রুপের একটা এক্সাম্পল চিন্তা করেন, 7 রিং সিমেন্টের একটা চিন্তা করেন, অটোবির একটা চিন্তা করেন, এক্সাম্পল চিন্তা করেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোম্পানি দিয়ে এক একটা লেখা যায়, কি বলে, একটা কেস স্টাডি লেখা যায়। আপনার যদি কোনো ডাউট থাকে আপনি আমাকে বলেন যে ভাই আমার এই কোম্পানির সম্বন্ধে ডাউট। দেখেন তো অটোবি, দেখেন এখন অটোবি ডুবে গেছে, শেষ, অটোবি একদম শেষ। 7 রিং সিমেন্ট দেখছেন কোনোদিন? ছোটবেলায় আমরা ভাত খেতাম হচ্ছে কি অটোবির দেখে, অ্যাড দেখে দেখে, মনে আছে কিনা আমি জানি না। আমার বয়সে আমি অটোবির অ্যাড দেখে দেখে খাবার খেয়েছি, আমার এখনো মনে আছে অটোবির অ্যাড। কিন্তু অটোবি দেখেন এখন কোথাও অটোবি আছে? কোথাও নাই, শেষ। হ্যাঁ, ওই যে নোকিয়া মোবাইল, নোকিয়া, ওটা হচ্ছে বিজনেস স্টাডি, নোকিয়া, কোডাক, এগুলি বিজনেস স্ট্র্যাটেজির জন্য হারাইছে, কিন্তু হিউম্যান রিসোর্স বা পাইপলাইন তৈরি করেনি বা এই ধরনের মানুষকে রিটেনশন করেনি। এই জন্য দেখবেন যে বাংলাদেশ থেকে এই ধরনের বড় বড় বিজনেস গুলি দেখবেন হারিয়ে যাবে, বিশাল বড় বড় কোম্পানি হারিয়ে যাবে। নাভানা গ্রুপ দেখেন খুব অস্বস্তিকর অবস্থায় আছে। আমি অটোবির কথা বললাম, 7 রিং সিমেন্টের কথা বললাম। আমি নাভানাতে আপনারা যদি কেউ জয়েন করেন, আমি আগেই আপনাদেরকে একটু ওয়ার্ন করে দেই যে নাভানার এইচআর এ যারা জয়েন করছে তারা কেউই 3 মাস 4 মাসের বেশি চাকরি করতে পারছে না। সো কেউ যদি জব অফার থাকে, বি কেয়ারফুল অ্যাবাউট দিস, ঠিক আছে? সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোথায় গিয়ে লম্বা সময় ধরে কাজ করতে পারবেন। বিকল্প ছবিও আছে, কোথায় আছে আকিজ, দেখেন মীর আক্তার হোসেন, বিকল্প ছবি। মানে এখানে এমপ্লয়িকে আপনি যতটা যত্ন করবেন ও ততটা আপনার এমপ্লয়ি অর্গানাইজেশনকে কন্ট্রিবিউট করবে। আমি মনে হয় ইব্রাহিম ভাই এবং সেলিম ভাই এবং আপনাদের যে জায়গাতে ডিসপিউট হচ্ছিল সেটা আনসার আপনারা পেয়েছেন ভাই। জি, অনেক ধন্যবাদ তমাল ভাই 100% স্পট অন এক্সপ্লেনেশন আপনি দিবেন। জাস্ট আমি যেটা একটু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি যে বেসিক্যালি যেটা আমাদের কোম্পানি যেটা করে কি মার্সারের ওই যে স্যালারি বেঞ্চমার্কিংটা দেখে, স্যালারি বেঞ্চমার্কিং ইন্টারনাল ইকুইটির সাথে অ্যানালাইসিস করে যখন স্যালারি রিভিউ করে তখন ইন্টারনাল পিপলদেরও স্যালারি রিভিউটা ওই লেভেলেই করে যাতে ও না হারায়।
মানে কারণ Right. আসলে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, মানে আজকে এখানে আপনি লো পে হবেন, আরেকটা কোম্পানি আপনাকে আপনার ট্যালেন্টটা বেশি দামে কিনে নিয়ে চলে যাচ্ছে। সো জি। ওই ক্ষেত্রে কিন্তু এই রিটেনশন রেটটা কিন্তু এভাবেই এনশিওর করে, এবং স্যালারি বেঞ্চমার্কিং ইজ দ্য ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর যেটা অ্যানালাইসিস করে ওই যে কম্পিটিটিভ বাস্কেটটা অ্যানালাইসিস করে এভাবে রিটেইন করে। বাট তমল ভাই থ্যাংক ইউ, মানে নাইসলি এক্সপ্লেইন পুরো ওভারঅল সিচুয়েশনটা। জি আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ করবো ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, 11টা 1 বেজে গেছে। ওকে ভাইয়া, স্যার, thank you, আমি thank you. যদি ওকে attendance ভাইয়া, বোনাসটা যদি আল্লাহ হাফেজ। জি, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।